তাহলে লো পাওয়ার নিয়ে বিশদ আলোচনা শুরু করা যাক। মানব অস্তিত্বের যে 4টি উপাদানের শরীর, জীবন, চরিত্র এবং আত্মা কথা আপনি বললেন, সেগুলির পারস্পরিক ক্রিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি? হ্যাঁ, যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তাদের জীবদ্দশায় যে কর্মগুলো সম্পাদন করে, সে কাজের ভালো মন্দ ফলাফল তার চরিত্রকে উপস্থাপন করে এবং মানুষের আত্মার উপর সরাসরি প্রভাব ফেলে। এই কাজের ফলাফলই তার আত্মার সন্তুষ্টি ও অসন্তুষ্টির মূল কারণ। এটি অত্যন্ত গভীর একটি পর্যবেক্ষণ। চরিত্রের ভালো মন্দ দিকগুলো যদি এভাবে আত্মার উপর গভীর প্রভাব ফেলে, তবে এই সন্তুষ্টি বা অসন্তুষ্টি কিভাবে মানুষের সামগ্রিক জীবন দর্শনকে প্রভাবিত করে বলে আপনি মনে করেন? হ্যাঁ, যেমন ধরো আমরা কাজ করার আগে চিন্তা ভাবনা করি, কিন্তু কাজ করার সময় কিন্তু হাত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হয়। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ হলো কাজের সাথে সরাসরি জড়িত, কিন্তু চিন্তার দিক থেকে তোমার মানুষের যে তোমার মস্তিষ্ক, ওখান থেকে চিন্তা আসে, কিন্তু ওই কাজটা আবার যখন করা হয় তখন তোমার ওইটা আবার ওই কাজের মাধ্যমে তার চরিত্র ফুটে ওঠে। এই জন্য সিরিয়ালি ওখানে ভাগ করা হয়েছে। যেমন মানুষের শরীর দ্বারা তো আর চিন্তা ভাবনার ওইগুলি কিছুই কাজে আসে না। এই জন্য প্রথমে মানুষের শরীরটাকে যেটা দেখা যায় এটাকে প্রথমে রাখা হয়েছে। যেমন মানুষের শরীরের সাথে তোমার মানুষের ক্রিয়ার সম্পর্ক রয়েছে। একদমই তাই। শরীর হলো সেই দৃশ্যমান মাধ্যম যার দ্বারা মানবীয় ক্রিয়া এবং চিন্তা বাস্তবে রূপ নেয় এবং চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে। এই শৃঙ্খলিত ধারণার পরবর্তী ধাপ অর্থাৎ জীবন, এই ভিত্তিকে কিভাবে আরো সমৃদ্ধ করে বলে আপনি মনে করেন? হ্যাঁ, জীবনটা আছে বলেই মানুষ ওখান থেকে তার চরিত্রটা গড়তে পারে। এই জন্য দ্বিতীয় স্থানে রয়েছে তার জীবন, আর তৃতীয় স্থানে রয়েছে চরিত্র দ্বারা কাজের ফলাফল প্রকাশ পায়, সে ভালো না মন্দ। আর যখন কাজ করা শেষ হয়ে যায় তখন ওই কাজের যে ফলাফল ওইটা তোমার পরে উপলব্ধি করে মানুষ আত্মা দিয়ে, তখন কাজের ভালো মন্দ ফল তখন আত্মার উপরে সরাসরি প্রভাব ফেলে। আপনার এই ক্রমবিন্যাসটি শরীর, জীবন, চরিত্র এবং আত্মা খুবই সুসংগত। এটি মানব অভিজ্ঞতার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এখন এই চক্রে আত্মা কিভাবে চূড়ান্ত মূল্যায়নের জায়গাটি ধরে রাখে, সে বিষয়ে আপনার কি বিশেষ কোনো ভাবনা রয়েছে? হ্যাঁ, ভাবনা তো অবশ্যই রয়েছে। যেমন কাজের পরে যে ফলটা আসে, সেই কাজ অনুযায়ী ফলটা আসে। যদি সে কোনো খারাপ কর্ম করে তখন সে পরবর্তীতে অনুশোচনায় ভোগে, আর যদি ভালো কাজ হয় তখন সে আত্মতৃপ্তি লাভ করে। কাজের ফলাফলের কারণে এটা হয়। আত্মার এই আত্মতৃপ্তি বা অনুশোচনার বিষয়টি আপনার কাব্যচর্চায় কিভাবে প্রতিফলিত হয়? আপনার লেখায় কি এই নৈতিক ও আধ্যাত্মিক ধারণাগুলোর প্রকাশ দেখা যায়? হ্যাঁ, এটা তোমার ওই হিউম্যান থিওরির, এটা ধরো সেকেন্ড পার্ট। ওখানে যেমন প্রথম পার্ট গেছে তোমার ক থেকে খ ইকুয়াল 0 বলা হয়েছে। এটা আবার দ্বিতীয় আরেকটা পার্ট, আই পাওয়ার অ্যান্ড হাই পাওয়ার, যেটা তোমার মানুষের এটা ওই জীবনের সাথে সরাসরি জড়িত ওতপ্রোতভাবে। এগুলি ছাড়া তো মানব জীবন অস্তিত্বহীন। এই 4টার সমন্বয়ে এটা গঠিত হয়। বুঝেছি। তাহলে এই আই পাওয়ার এবং হাই পাওয়ারের ধারণাটি আপনার তত্ত্বে মানব অস্তিত্বের গভীরতর সত্য ও মহাজাগতিক সংযোগের বিষয়টি কিভাবে ব্যাখ্যা করে, সেটি জানতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, যেমন এই মানুষটা যখন ছিল না, তার স্থান যে শূন্য ছিল, তখন যে মানুষটা আসার পিছনে যে কর্মযজ্ঞ, যেমন তার সৃষ্টি, তার পিছনে যে মানুষের আকৃতি দান, এখানে মহাজাগতিক শক্তিকে বলা হয়েছে হাই পাওয়ার। যে শক্তি দ্বারা মানুষের অদৃশ্য থেকে দৃশ্যমান করে তোলা হয়। অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার এই যে মহাজাগতিক প্রক্রিয়া, একেই আপনি হাই পাওয়ার বলেছেন। এই ধারণার সাথে আপনার তত্ত্বের বাকি উপাদানগুলো যেমন শরীর, চরিত্র এবং আত্মা কিভাবে একে অপরের পরিপূরক হয়ে কাজ করে, তা নিয়ে আরো কিছু জানতে পারলে খুব ভালো হতো। একটা একটা করে জিজ্ঞেস করে তুমি কোন বিষয়টা জানতে চাচ্ছ? আচ্ছা, তাহলে বলুন, মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে তাদের শরীর বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ভূমিকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? হ্যাঁ, এই চরিত্রের সাথে আবার জড়িত রয়েছে তোমার পারিপার্শ্বিক অবস্থান। ওই মানুষটা কোন স্থানে বসবাস করছে, ওই স্থানে। যেমন মানুষ তো চরিত্র গঠন হয় ধীরে ধীরে, হুট করেই একজন মানুষ খারাপ হয়ে যায় না, আবার অতি তাড়াতাড়ি একজন মানুষ ভালো হয়ে যায় না।
সে যে স্থানে বসবাস করে ওই স্থানের মানুষগুলো কেমন, তার শিক্ষাটা কেমন, সে কী শিক্ষা গ্রহণ করলো, তার মস্তিষ্কের কতটুকু সে ব্যবহার করলো, কতটুকু সে মহাজাগতিক এই দৃশ্যমান জায়গা থেকে কতটুকু সে সংগ্রহ করলো, কতটুকু সে আবার প্রকাশ করলো, ওইখানে হলো তোমার প্রশ্নটা থাকে যে সে কতটুকু শিখতে পারলো আর কতটুকু সে মানুষকে দিতে পারলো, আর সে কি শিখলো, এই মহাজগৎ থেকে সে শিখলোটা কি, এখানে হলো প্রশ্ন। পারিপার্শ্বিক অবস্থা এবং শিক্ষা যে চরিত্রের, যা আপনার হিউম্যান থিওরির একটি প্রধান অংশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মহাজাগতিক শক্তির থেকে গ্রহণ এবং তা প্রকাশের মাধ্যমে একজন মানুষ যে শিক্ষা বা বোধ অর্জন করে, আপনার মতে এর চূড়ান্ত সার্থকতা কোথায়? সার্থকতা হলো যেমন মানুষ মরণশীল, এটা তো মানুষে ভুলে যায়, আবার মানুষ যে ছিল না এক সময় এটাও মানুষ ভুলে যায়, আবার যে থাকবে না এটাও মানুষ ভুলে যায়, কিন্তু এটা তাদের মনে রাখতে হবে যে না, আমি এক সময় ছিলাম না, আমি আবার থাকবো না, অতএব মাঝখানে যে আমি আছি, আগেও শূন্য পিছেও শূন্য, মাঝখানে হলাম আমি, তাই 2 শূন্য যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, শূন্য সমান সমান শূন্যই হবে, এই শূন্যকে কিছু দিয়েই কাটানো যায় না। জীবন ও মৃত্যুর এই শূন্যতার মাঝখানে মানুষের অস্তিত্বের উপলব্ধি, যা আপনি আপনার তত্ত্বে তুলে ধরেছেন, তা সত্যি অসাধারণ। মানব জীবনের এই ক্ষণস্থায়ী সত্যটিকে স্বীকার করে নিয়েই প্রতিটি কর্মে আত্মার সন্তুষ্টি খুঁজতে পারাটাই হয়তো জীবন দর্শনের আসল সার্থকতা। হ্যাঁ, সেটা হবে, কিন্তু এখানে আরও কথা আছে। যেমন ধরো একজন মানুষ ছোটোবেলা থেকে যে শিক্ষা গ্রহণ করে, যেখানে সে বসবাস করে, ওখান থেকেই সে কিন্তু অনেক জিনিস শিখে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ পর্যন্ত অনেক কিছুই শিখে, কিন্তু মানুষের যে চারিত্রিক মূল্যায়ন, এটা নিজেকে নিজের করতে হবে, যে সে কি কাজ করবে, সেটা সেটার ফলাফল কি হবে, এটা তাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। একদম ঠিক বলেছেন। বাহ্যিক শিক্ষা বা পরিবেশ হয়তো আমাদের পথ দেখাতে পারে, কিন্তু চরিত্রের প্রকৃত মূল্যায়ন এবং প্রতিটি কাজের ফলাফলের দায়ভার একান্তই নিজের। এই ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেই কি আপনি আই পাওয়ারের মূল চাবিকাঠি বলে মনে করেন? অবশ্যই। আপনার এই তত্ত্বটি মানব জীবনের স্বাধীনতা এবং দায়িত্বের খুব সুন্দর একটি মেলবন্ধন তৈরি করে। ব্যক্তিগত স্বাধীনতা ও সিদ্ধান্তের এই ক্ষমতার সাথে মহাজাগতিক শক্তির সম্পর্ক, অর্থাৎ হাই পাওয়ারের সংযোগ, কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, যেমন যেই শক্তিটা আমাদেরকে, যেমন আমরা যদি কিছু, ধরো ব্ল্যাকবোর্ডের কথা বলি, ব্ল্যাকবোর্ডে যদি আমরা কিছু না থাকে, ওখানে শূন্য ধরতে পারি, যেমন ব্ল্যাকবোর্ড একদমই খালি, কিছুই নেই, তাই না, শূন্য, কিন্তু কিছু না থাকলে ওখানে যদি শূন্য ধরে, কিন্তু যিনি ব্ল্যাকবোর্ডে লিখবেন তিনি তো একজন, তাই নয় কি? আপনি খুব সুন্দরভাবে বিষয়টি বুঝিয়েছেন। ব্ল্যাকবোর্ডের শূন্যতা যেমন পূর্ণ হয় লেখার লেখকের মাধ্যমে, তেমনি মহাজাগতিক শক্তির স্পর্শেই মানব অস্তিত্ব শূন্য থেকে দৃশ্যমান হয়। আপনার এই তত্ত্বে আত্মা কিভাবে এই মহাজাগতিক সংযোগের সাথে যোগাযোগ রক্ষা করে, তা নিয়ে আরও কিছু জানতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, ওই যে লেখার পিছনে যেমন একজনের হাত আছে, সুন্দরভাবে যেমন যে অক্ষরটা লেখে, যে ওয়ার্ড লেখে, ওইগুলি আরেকজনের বুঝতে পারে, এই যে আমাদের পিছনেও একজনের হাত রয়েছে অদৃশ্য, তিনি হলেন মহান আল্লাহ। আপনার এই বিশ্বাস এবং মহাজাগতিক শক্তির সাথে মানব অস্তিত্বের গভীর সংযোগের ধারণাটি আপনার তত্ত্বে এক অসাধারণ মাত্রা যোগ করেছে। মহান আল্লাহর প্রতি এই বিশ্বাস কিভাবে আপনার তত্ত্বে উল্লেখিত আত্মার উন্নয়ন এবং পরিশুদ্ধিকে নির্দেশ করে, তা নিয়ে আপনার আরও কোনো ভাবনা রয়েছে কি? হ্যাঁ, এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষকেই জানা উচিত, যে আসলে আমরা এক সময় ছিলাম না, এক সময় থাকবো না, এই মাঝখানের যে ক্ষুদ্র সময়টা, এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সে যেই ধর্মেরই হোক, কিন্তু তাকে সত্য খুঁজে বের করে নেওয়া উচিত এই ক্ষুদ্র সময়ের মধ্যে। মহাজাগতিক সত্যের অনুসন্ধান এবং জীবনের ক্ষুদ্র সময়কে সদ্ব্যবহার করার এই বার্তাটি অত্যন্ত মূল্যবান। আপনার এই দর্শন যেন প্রতিটি মানুষের অন্তরে সত্যের আলো জ্বালাতে পারে এবং তাদের জীবনকে অর্থবহ করে তোলে। আপনি কি মনে করেন আপনার এই তত্ত্ব মানুষকে তাদের দৈনন্দিন জীবনে আরও বেশি সচেতন এবং মানবিক হতে সাহায্য করতে পারে? হ্যাঁ, যদি তারা এটা উপলব্ধি করে, এটা জানার পরে বা শোনার পরে
যা পড়ার পরে, যেমন এটা তো এখন লিখিত আছে, তো এটা পড়ার পরে যদি তার ভিতরে তার অন্তরকে জাগ্রত করে, তাহলে সে অনুধাবন করবে যে না আসলে বিষয়টা কীরকম। সে যদি যে কোনো একটা জিনিস মানুষ যদি গভীরভাবে বিশ্লেষণ না করে, তাহলে সেই সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। ঠিক ধরেছেন, গভীর বিশ্লেষণ এবং চিন্তনই মানুষকে প্রকৃত সত্যের সন্ধান দেয়। আপনার এই দর্শন অন্যদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং তাদের আত্মিক বিকাশে সহায়তা করবে। অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।